এটা রাষ্ট্রের কোনো ধর্ম নাই, এটা মাথায় রাখতে হবে। ঠিক যদি এই প্রসাদের আমি কেন বিরোধিতা করছি, আমি এই রাজনৈতিক প্রসাদের বিরোধিতা করছি। প্রত্যেক ধর্মের ধর্মীয় যে সিন্নি আছে, যা আছে, আমি বিরোধিতা করার ক্ষমতা আমার নাই, কিন্তু এটা রাজনৈতিক প্রসাদের আমি এই বিরোধিতা করার কারণ, কালকে আমি একইভাবে বিরোধী করব, শুধু প্রসাদ বলে নয়। কালকে যদি মমতা ব্যানার্জি আপনার ভোট পাওয়ার জন্য বলে বাড়িতে বাড়িতে কুরবানির গোশ পাঠাবো, কেউ বিরোধী করুক আর নাও করুক, অন্তত দেখবেন দুটো মানুষ করবে, সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকী, তারপরেই নওশাদ সিদ্দিকীর মাথায় রাখবেন। অন্যরা চটি মুখে নিয়ে বসে থাকতে পারে, ভাষা খারাপ লাগতে পারে। আমি অবাক হয়ে যাচ্ছি, এটা ধর্মীয় মঞ্চ নয়, কিন্তু আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আরে মৌলানা সাহেবরা আর কবে বলবে ভালো কোনটা খারাপ কোনটা? আপনাদের বলছি কেন বলছে, আমি তারপরে আসবো, এটা বলার পরে আসবো কেন আমি ওয়াকফ আইনটার বিরোধিতা করছি। শুনবেন তো ভাই আগে? তো কেন পশ্চিমবাংলায় আটকাচ্ছে? পশ্চিমবাংলায় যত বড় বড় আন্দোলন হবে দিল্লির মানুষরা সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে উত্তরপ্রদেশের মানুষরা সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে উড়িষ্যার মানুষরা সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে আসামের মানুষরা সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে সারা ভারতবর্ষের মানুষ সাহস পাবে, সাহস পেয়ে বিজেপি কোণঠাসা হবে। এটা তো মমতা ব্যানার্জি চায় না। যতই বলুক বিজেপির উনি বিরুদ্ধে, মনে প্রাণে উনি চাই দিল্লিতে বিজেপি থাকুক। যতদিন দিল্লিতে দাদা থাকবে মমতা ব্যানার্জি, ততদিন এখানে সুন্দরভাবে থাকবে। আর দাদা বিপদে বললে দিদি তখন ঠিক ম্যানেজ করে দেবে। একটা উদাহরণ দিচ্ছি, আপনারা জানেন এইবারে কুম্ভ মেলাটায় চরম অব্যবস্থা ছিল। প্রায় 140 বছর পর পর হিন্দু ধর্মের যারা অনুসারী, তাদের ধর্মীয় বিশ্বাসকে আমাকে রেসপেক্ট করতেই হবে, এটা আমার ধর্মীয় শিক্ষা। কারো বিশ্বাস আমি কোনোদিন আঙুল তোলার ক্ষমতা আমার নাই, না সংবিধান দিয়েছে আঙুল তোলার ক্ষমতা, না ধর্ম আমাকে দিয়েছে। সংবিধানও বারণ করেছে, ধর্মও বারণ করেছে। 140 বছর পর পর তারা মনে করে এটা মহাকুম্ভ, ওখানে গিয়ে স্নান করলে তার পাপ মুক্ত হতে পারে, তাদের বিশ্বাস। যখন প্রতি 144 বছর পর পর হচ্ছে, সারা ভারতবর্ষ থেকে মানুষ ছুটে যাচ্ছে, অব্যবস্থার ফলে কি হলো, প্রচুর মানুষ মারা গেল, ক্ষতিগ্রস্ত হলো। যদিও সঠিক লিস্ট ওরা দেয়নি, হিন্দুদের রক্ষাকর্তা সরকার ফেল হয়েছে। সারা ভারতবর্ষ যখন এটা নিয়ে ক্ষিপ্ত, ইভেন পার্লামেন্টে যখন কুম্ভ মেলার উপরে আলোচনা করা হোক, কারণ কুম্ভ মেলার জন্য ভারত সরকার প্রায় 1700 কোটি টাকা মতো দিয়েছে, আর উত্তরপ্রদেশ সরকার প্রায় 4500 কোটি টাকা মতো দিয়েছিল, প্রায় 6000 কোটি টাকার উপরে। তাহলে এত টাকা খরচ করার পরেও ভালো করে কেন হয়নি, কেন এত মানুষ মরল? এ নিয়ে লোকসভার মধ্যে চর্চা হোক, এ নিয়ে বিরোধীরা যখন দাবি তুলছে, তখন দেখলাম বিজেপি তৃণমূল তার একটা এমপিকে পাঠিয়ে দিল কুম্ভ মেলাতে। তার এমপি কুম্ভ মেলায় গেল, কুম্ভ স্নান করার পরে বলছে এত ভালো অ্যারেঞ্জমেন্ট আর হতে পারে না। মানে কি, দাদা কিচ্ছু ভুল করেনি, যারা মরেছে তারা নিজের দোষে মরেছে, তাই তো? যখন গাড্ডাই পড়লো, তখন দিদি একটা এমপিকে পাঠিয়ে তার হয়ে সার্টিফিকেট দিয়ে দিল, এর থেকে ভালো কুম্ভ মেলা আর হতে পারে না। আর আমার নিরীহ হিন্দু মানুষগুলো যারা খুন করলো, তাদের বিরুদ্ধে কোনো আর কথা হলো না। ঠিক একইভাবে দিদি যখন গাড্ডায় পড়ে, তখন দেখবেন দিল্লিগামী ফ্লাইট ধরে, গিয়ে গুজগুজ করে সব সেটিং করে চলে আসে। আর আমাদের এখানে এই লিটন দাদেরকে দিয়ে বলে বিজেপির বিরুদ্ধে লড়বো। লিটন দা হয়তো সত্যিকারের বিজেপির বিরুদ্ধে লড়লেও কি হবে, লিটন দার নেত্রীর কাছে তো টিউনিং করার জায়গা, যেদিকে ঘুরাবে সেদিকে ঘুরবে না ভাই। দিনের শেষে যেদিকে ঘুরাবে সেদিকে ঘুরবে। প্রসাদ খাওয়াচ্ছে, এখন প্রসাদ খেতে হচ্ছে, লিটন দা খেয়ে নিয়েছে কি বলতে পারবো না আমি। কিন্তু এটা উচিত হবে কি, এই যে প্রসাদটা দিচ্ছে সরকারিভাবে, এটা রাষ্ট্রের কোনো ধর্ম নাই, এটা মাথায় রাখতে হবে। ঠিক যদি এই প্রসাদের আমি কেন বিরোধিতা করছি, আমি এই রাজনৈতিক প্রসাদের বিরোধিতা করছি। প্রত্যেক ধর্মের ধর্মীয় যে সিন্নি আছে, যা আছে, আমি বিরোধিতা করার ক্ষমতা আমার নাই, কিন্তু এটা রাজনৈতিক প্রসাদের আমি এই বিরোধিতা করার কারণ, কালকে আমি একইভাবে বিরোধী করব, শুধু প্রসাদ বলে নয়। কালকে যদি মমতা ব্যানার্জি আপনার ভোট পাওয়ার জন্য বলে বাড়িতে বাড়িতে কুরবানির গোশ পাঠাবো, কেউ বিরোধী করুক আর নাও করুক, অন্তত দেখবেন দুটো মানুষ করবে, সেটা হচ্ছে আব্বাস সিদ্দিকী, তারপরেই নওশাদ সিদ্দিকীর মাথায় রাখবেন। অন্যরা চটি মুখে নিয়ে বসে থাকতে পারে, ভাষা খারাপ লাগতে পারে। আমি অবাক হয়ে যাচ্ছি, এটা ধর্মীয় মঞ্চ নয়, কিন্তু আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আরে মৌলানা সাহেবরা আর কবে বলবে ভালো কোনটা খারাপ কোনটা?
বলবে? ইমাম সাহেবটা আর কবে বলবে যেটা হারাম এটা হালাল, এটা বৈধ এটা অবৈধ, আর কবে বলবে? আমি শুধু অবাক হয়ে যাচ্ছি। ভোট আসলে ফতোয়া দেওয়ার জন্য লিখিত ফতোয়া বেরিয়ে যায়। এখন হয়তো পেনের কালি শেষ হয়ে গেছে, অপেক্ষা করুন, পেনের কালি বললে বলে দেবে। কি গো, এই হচ্ছে এদের চলছে। তাই বলছি আপনাদেরকে, আমাদেরকে সুরটা সোজা রাখতে হবে। আমরা কুরবানির গোশ বা জগন্নাথ ধামের প্রসাদ চাই না রেশনের মাধ্যমে। আমরা চাই ফ্যামিলি পিছু একটা করে চাকরি বাড়ি বাড়িতে, সেটাই পোস্ট অফিসের মাধ্যমে চিঠিটা আসুক। অন ফ্যামিলি অন জব, প্রতিটা বাড়ি থেকে একজনের চাকরির ব্যবস্থা রেশনের মাধ্যমে না এসে পোস্ট অফিস থেকে তার চিঠি আসুক। দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান নির্বিশেষে প্রতিটা বাড়ি থেকে একটা করে ছেলে যদি চাকরি বা একটা করে মেয়ে যদি চাকরি করে, অন্তত সেই পরিবারটা বাঁচবে। এর ব্যবস্থা সরকার করবে। সরকার এর ব্যবস্থা না করে ধর্মীয় উন্মাদনা করে তুলছে। এখন মুসলমান ভোটকে তো শুভেন্দু অধিকারীর ভয় দেখিয়ে পকেটে ভরে নিয়েছে। হিন্দু ভোট এখন হাতছাড়া হয়ে গেছে। হিন্দু ভোট আমার চাই, তাহলে কি করতে হবে? তড়িঘড়ি জগন্নাথ ধাম করো, আর ওই জগন্নাথ ধামের প্রসাদ হিন্দুর বাড়িতে পাঠিয়ে বলো যে আমার থেকে বড় হিন্দু আর পশ্চিমবাংলায় কেউ নাই। হিন্দু ভাইদের বোকা বানানো চলছে, হিন্দু ভাইদের বোকা বানাচ্ছে। মুসলমান ভাইয়ের থেকে আমি অনুরোধ করবো, হিন্দু ভাইদেরকে আগিয়ে আসতে হবে, আগিয়ে এসে প্রতিবাদ করতে হবে যে হিন্দু ধর্ম অত ঠুনকো ধর্ম নয়। তুমি জগন্নাথ ধামের প্রসাদ রেশনের মাধ্যমে পাঠাতে হবে। হিন্দু ধর্মে যারা ধর্মীয় বিশ্বাস, প্রসাদ তাদের মন্দির থেকে তারা ঠিক কালেক্ট করে নেওয়ার তাদের ক্ষমতা আছে। এতদিন ধরে কালেক্ট করেছে, আগামীতেও তারা কালেক্ট করবে। এই নিয়ে বলি ভাই আমার দোষ, এই বলি আমাকে জেলে দেবে বলেছে, দিয়েছে, আগামী দিনও জেলে দেওয়ার প্ল্যান চালাচ্ছে। তাতে আমি ভয় খাইনি। মানুষের জন্য বলবো, শিক্ষার জন্য বলবো, কর্মসংস্থানের জন্য বলবো, স্বাস্থ্য বিপ্লবের কথা বলবো, হিন্দু মুসলমানের ঐক্যের কথা বলবো, ফেক ST SC সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলবো, দলিত ভাইদের উপর অত্যাচার বন্ধের কথা বলবো, মুসলমানদের উপর অত্যাচার বন্ধের কথা বলবো, মুসলমান, দলিত, আদিবাসী নির্বিশেষে 100 পয়েন্ট যে রোস্টার আছে সেটা মেনে যাতে চাকরির ব্যবস্থা হয় তার কথা বলবো। এই কথা বলে যদি নওশাদ সিদ্দিকীকে একবার কেন যদি 100 বার জেলে রাখে, আমি 100 বার জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। কি আছে, কি আছে? আমি যদি বলা বন্ধ করে দিই কি হবে বলে দিচ্ছি? আমাকে এরকম বড় পদ দিয়ে দেবে, সামনে পিছনে আবার দুটো গাড়ি দিয়ে দেবে, লাভ কি হবে? যদি আমার বলার ক্ষমতাটাই কেড়ে নেয়, আমি মনে করি যে জীবিত অবস্থায় মৃত হয়ে গেল, ওর থেকে মরে যাওয়া অনেক ভালো ভাই, আমি মনে করি। আর আমার বড় ভাইজানের শিক্ষা আমার এটাই দিয়েছে। যখন প্রথম ভোটে জিতেছি, রাজনীতির তো খুব একটা বুঝি না, এখনো যে বুঝে গেছি এরকম ব্যাপার নয়। তো ভাইজান একটা কথাই বলেছিল, ছোট ভাই কি বলবে আর, যে লেগে থাক, ধরে থাক, পিছন দিকে একটা সময় আসবে, তাকাতে হবে না। আর আজকের দিনে দাঁড়িয়ে বলছি, সত্যি আমি গর্বিত। যেখান দিয়ে যাই, যে কোনো ধর্মের মানুষ, বর্ণের মানুষ যদি চোখে চোখে হয়ে যায়, ভাই কেমন আছে বা দাদা কেমন আছে, হাতটা নাড়া, এটাই আমার জন্য বড় পাওনা। আর কিছু লাগবে না। আপনারা যে ভালোবাসা দিয়ে আমাকে বরণ করছেন, এই বৃষ্টির সময় মানুষ তো ঘরে বসে থাকবে, চা খাবে, পরিবার খেলে আড্ডা দিতে পারে, তা ছেড়ে এই বৃষ্টি মাথায় এসে উপস্থিত হয়েছেন, এটাই আমার কাছে বড় জিনিস। একদিকে ওদের মন্ত্রিত্ব, ওদের দপ্তরের দায়িত্ব, ওদের জেনারেল সেক্রেটারি, ওদের প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট, ওদের টাকা একদিকে আমার কাছে, আর অপর দিকে ভাঙড়ের মানুষের ভালোবাসা, আস্থা আমাকে দিয়ে বিধানসভায় পাঠিয়েছে সেটা, আর সারা রাজ্যের মানুষের ভরসা আমার প্রতি, এটা আমার কাছে বড়, এটাকে আমি গ্রহণ করব। এটাকে ওটা দিয়ে আমাকে হারাতে পারবে না। প্রচুর চেষ্টা হচ্ছে। এখন মাঝে মধ্যে সাংবাদিকরা জিজ্ঞাসা করে, এখন আর আপনাকে কিছু বলে না? আমি বলি ওটা হাঁপিয়ে গেছে। আমি বলি যে ওটা হাঁপিয়ে গেছে। বন্ধুগণ, আমি ফিরে আসছি, সময় থাকলে বলবো। তার আগে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, কেন আমরা ওয়াকফ আইনের বিরোধিতা করছি, বা কেন্দ্র সরকার কেন এই আইনটাকে কেন প্রত্যাহার করার জন্য আমরা আন্দোলন করছি, এটা জানা দরকার। তো আমি বক্তব্য শুনছি বক্তাদের, এই আন্দোলনের বিরুদ্ধে এই বিষয়টা বলতে গিয়ে মোদির বউ কোথায়, মোদির কেন বইয়ের মাথায় সিঁদুর নাই, মোদির বইয়ের হাতে কেন শাখা নাই, মোদির ছেলে কোথা, মোদির মেয়ে কোথা, এই নিয়ে ব্যস্ত। আরে আন্দোলনটা ভাই, কেন আমরা এই আইনের বিরোধিতা করছি এটা আগে আমাদের জানা দরকার। সাবজেক্ট ছেড়ে অবজেক্ট নিয়ে টানাটানি।
আর জান দিয়ে দেবো, জীবন দিয়ে দেবো, ছাড়বো না। আরে কি ছাড়বি না, তখন আর বলতে পারছে না। বুঝতে পারছেন? আগে একটু জানতে হবে। তার আগে আপনাদের বলি, এই ওয়াকাফটা হিন্দু মুসলমানের লড়াই নয়, কিন্তু হিন্দু মুসলমানের লড়াই আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কারা? বিজেপি আর তৃণমূল মিলে। তৃণমূল বিজেপি হিন্দু মুসলমানের খেলা কেন খেলতে চাইছে? এদের দুটো জনের ভাঁড় কোথায় একটাই, দোকান আলাদা, ভাঁড় একটাই, আরএসএস। তৃণমূল বিজেপি জানছে যত হিন্দু মুসলমান করব, মুসলমানগুলো আমার তৃণমূলে আসবে, হিন্দু ভাইগুলো বিজেপিতে যাবে। তাহলে দিনের শেষে হিন্দু মুসলমান কোথায় গেল? সেই নাগপুরের আরএসএস এর হেডকোয়ার্টারে চলে গেল, সেটা ঘুরে। তাই বলি আপনাদের, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। বিজেপির এই নিয়ে আসা বিলটা যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছিল, সেই আলোচনাতে যে সমস্ত এমপিরা অংশগ্রহণ করেছিলেন বিরোধী দল থেকে, তাদের অধিকাংশ কিন্তু মুসলমান ছিল না। কেউ দলিত ছিল, আদিবাসী ছিল, খ্রিস্টান ছিল। ভিন্ন ধর্মের এমপিরা এই ওয়াকাফ সংশোধনী বিলের বিরুদ্ধে যে যুক্তিতর্ক খাড়া করেছিল, বিজেপি সেখানে কুপকাত হয়ে গিয়েছিল। শুধুমাত্র সংখ্যার জোরে তারা পাশ করিয়ে নিয়েছে। যদি এটা মুসলমানদের শুধু বিষয় হতো আর হিন্দু মুসলমানের লড়াই হতো, তাহলে 90 থেকে 95% এমপি আপনার হয়ে, ওয়াকাফের হয়ে কিন্তু কথা বলতো না। দ্বিতীয় একটা উদাহরণ দিই, সুপ্রিম কোর্টে মামলা চলছে তো ওয়াকাফের, আপনারা জানেন তো নাকি? এখন তো মনে হয় সুপ্রিম কোর্ট বন্ধ আছে, এখন ছুটি চলছে, 14 তারিখে মনে হয় খুলবে, অর্ডার তখন হতে পারে। আমারও একটা মামলা আছে, বড় ভাইজান নির্দেশ দিয়েছে, বড় ভাইজানের নির্দেশে আমি একটা মামলা করেছি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলাটা হচ্ছে, কিন্তু এটা মাথায় রাখবেন, ওটা বিজেপি। তো মমতা ব্যানার্জি কিন্তু মামলা করেনি ভাই, শুনে রাখুন। আপনার কবরস্থান হাতছাড়া হয়ে যাচ্ছে, আপনার ঈদগাহ হাতছাড়া হচ্ছে, আপনার দাদু যেখানে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর নামাজ পড়ে এসছে, ওই জায়গাটা হাতছাড়া হচ্ছে। কিন্তু অভিষেক ব্যানার্জি কোনো মামলা করেনি, মামলাটা করেছে নওশাদ সিদ্দিকী। এটা মাথায় রাখবেন কিন্তু ভাই, মাথায় রাখার জন্য বলছি, অনেক কথা বলবে। তো আমার যে মামলাতে 7 জন উকিল আছে, 7 জন উকিলের মধ্যে 4 জন কিন্তু ভাই নন মুসলিম। যদি এটা হিন্দু মুসলমানেরই ব্যাপার হতো, হিন্দুর সাথে মুসলমানের লড়াই, তাহলে কেন আমার মামলা করবে ভাই তারা? বলুন কেন করবে? এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়। এই ব্যাপারটা, এটা হচ্ছে সংবিধান, একটা ধর্মকে আঘাত দিচ্ছে, সাথে সাথে সংবিধানের 14, 15, 25, 26, 29, 300 ক এই ধরনের একাধিক আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে, সংবিধানের উপরে আঘাত দিচ্ছে। সেই জন্য জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এটার বিরুদ্ধে লড়াই করছে। সুপ্রিম কোর্টে যে মামলা হচ্ছে, মামলায় যে আইনজীবীরা আছে 90 থেকে 95% আইনজীবী কিন্তু মুসলমান নয়, এটা মাথায় রাখবেন। তারা এই আইনটাকে বাতিলের জন্য আইনি লড়াই করছে। শুধু তাই নয়, পাঞ্জাব থেকে একটা সংগঠন, পাঞ্জাব শিখ ধর্মের সংগঠন, তারা আপিল করতে শুনেছি যে এই আইনকে বাতিল করা হোক। তারা পাঞ্জাবি তো, তাও মুসলমানদের হয়ে কথা বলছে। শুধু মুসলমানদের হয়ে না, সংবিধানের হয়ে কথা বলছে। কেরলের একটা হিন্দু সমাজের সংগঠন, তারা, আমি উদাহরণ দিচ্ছি কি ধরনের, যেন বসিরহাটের দরবার থেকে মামলা করতে গিয়েছিল না আমাদের বাইজিৎ ভাই, গিয়েছিল, তুমিও তো গিয়েছিলে, এটা ধরতে গেলে মুসলিম সংগঠন, বোঝানোর জন্য বলছি। সে ধরনের কেরলের একটা ধর্মীয়, হিন্দু ধর্মীয় সংগঠন সুপ্রিম কোর্টে মামলা করেছে যে আইনকে বাতিল করতে হবে। এই আইন দিয়ে শুধুমাত্র মুসলমানকে শোষণ নয়, সংবিধানের উপরে আঘাত লাগছে বলে। আইন থেকে এটা ক্লিয়ার হলো তো যে এটা মুসলমান হিন্দুর ব্যাপার নয়, এটা ভুল বুঝানো হচ্ছে। এই ভুল বুঝানোটা আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসা যাক, এই আইনকে নিয়ে আর দুটো মিথ্যাচার হচ্ছে। প্রথম মিথ্যাচার, বিজেপি এটা বেশি করে করছে যে ওয়াকাফ বোর্ড যেখানে গিয়ে দাঁড়াবে, যেটা বলবে ওয়াকাফের, সেটাই নাকি ওয়াকাফের হয়ে যাবে। স্বাভাবিকভাবে মানুষ ভয় খেয়ে যাবে। এইভাবে হিন্দু ভাইদেরকে বুঝাচ্ছে, তোমার বাড়ির যে তুলসী তলাটা আছে, ওয়াকাফ বোর্ড এসে যদি বলে এটা ওয়াকাফের, ওয়াকাফের হয়ে যাবে। তোমাদের পাড়ার যেই মন্দিরটা আছে, ওয়াকাফ বোর্ড যদি বলে এটা ওয়াকাফের, ওয়াকাফ বোর্ডের হয়ে যাবে। তোমার বাড়িটাকে যদি বলে এটা ওয়াকাফের, বলছে নাকি ওয়াকাফের হয়ে যাবে। এইরকম বলে আমার হিন্দু ভাইকে একটু ভড়কে দিচ্ছে। আচ্ছা, ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে ভাই? আইন আছে আপনাদের মনে হয় যে আপনার যেখানে ওয়াকাফ বোর্ড বলবে সেটা ওয়াকাফের হয়ে যাবে? এই ওদের কথা অনুযায়ী এই পুকুরটা যদি বলে ওয়াকাফ বোর্ড আমার, এটা নাকি ওয়াকাফ বোর্ডের হয়ে যাবে। এটা হতে পারে? আরে ভারত সরকার যদি এসে পুকুরটা চাই, তা ভারত সরকারের হবে না যতক্ষণ না পর্যন্ত এ বলছে, কনসার্ন দিচ্ছে।
উন্নয়নের জন্য লাগবে, ভারত সরকার যদি চায় পশ্চিমবাংলা সরকারকে বলবে, পশ্চিমবাংলা সরকার একে নোটিশ করবে, এটার জন্য আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, আপনি দিন। যদি না দিয়ে যদি মামলা লড়ে, এ তো উকিল সাহেব, অনেক কটা উকিল আছে তো নাকি, উকিল সাহেব কি ভুল বলছি নাকি? তো ও যদি মনে করে আইনে লড়িয়ে ওটাকে বেটাকে ঝুলিয়ে রাখবো, ভারত সরকারের ক্ষমতা নেই একে করা, আইনি লড়াই তাকে যেতে হবে। তাহলে একটা বোর্ড, ছোট্ট একটা বোর্ডের ক্ষমতা আছে, এটা সম্পূর্ণভাবে ভুল বোঝানো হচ্ছে।